হ্যালো ফ্রেন্ডস, স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো। ভিডিও শুরুর আগেই তোমরা নিশ্চয়ই জেনে গেছো আজকে আমাদের আলোচ্য বিষয় বাইনারি অপারেশন। আমরা যদিও বাইনারি অপারেশনের একটা পার্ট করে রেখেছি, তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নেবে, ডেসক্রিপশানে আমার লিঙ্কও দেওয়া থাকবে। তো বাইনারি অপারেশনের সেকেন্ড পার্টটুকু যেটুকু আমাদের বাকি ছিল আজকে আমরা সেটুকু কমপ্লিট করব। আজকে আমরা বাইনারি অপারেশনে কী কী শিখবো সেটা আমি একটুখানি বলে দিই। আমরা দুটো জিনিস আগের দিন বাদ রেখেছিলাম, সেটা হলো কোনো বাইনারি অপারেশনের ক্ষেত্রে কোনো এলিমেন্টের ইনভার্স কী করে আমরা বের করব সেই একটা জিনিস। আর একটা জিনিস হলো কম্পোজিশন টেবিল। এই কম্পোজিশন টেবিল বা সংযোজন ছকটা কিন্তু আমাদের বেশ ইম্পর্ট্যান্ট জিনিস। এখান থেকে দু একটা শর্ট কোশ্চেন আসে, মানে মাল্টিপল চয়েসের ক্ষেত্রেও দিতে পারে, 2 নম্বরের ক্ষেত্রেও দিতে পারে। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো ফার্স্ট আজকে আমরা শিখব ইনভার্স অফ অ্যান এলিমেন্ট। ইনভার্স অফ অ্যান এলিমেন্ট কী জিনিসটা দেখো, কোনো একটা সেট নন এমটি সেট এস, ঠিক আছে, একটা নন এমটি সেট এস আছে এবং যার ওপর এর ওপর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া, মানে বাইনারি অপারেশন, ঠিক আছে, একটা সংজ্ঞাত কলা রয়েছে এবং এস এর একসম উপাদান অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট যদি ই হয়, বিলংস টু এস, এসের একটা আইডেন্টিটি এলিমেন্ট রয়েছে, তাহলে এ একটা এলিমেন্ট যেটা এসে রয়েছে তার ইনভার্স আমরা তাকেই বলবো, এর ইনভার্স, এর ইনভার্স হবে ইনভার্স, বা একে ইনভার্টেবল আমরা তখনই বলতে পারবো যদি সেখানে বি বিলংস টু এস, এসে একটা এলিমেন্ট বি পাওয়া যায় যার জন্য এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ইকুয়াল টু ই হয়। এটা হলো আমাদের কন্ডিশন। অর্থাৎ কি বলছে, নন এমটি সেট এস, এর ওপর একটা দ্বিপদ প্রক্রিয়া স্টার সংজ্ঞাত করা রয়েছে এবং এসের ওপর এই স্টারের জন্য একটা আইডেন্টিটি এলিমেন্ট রয়েছে, তখন এই এ একটা এলিমেন্ট এস, তাকে আমরা ইনভার্টেবল বলবো যদি সেখানে একটা এলিমেন্ট বি খুঁজে পাওয়া যায় যার জন্য এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ইকুয়াল টু ই হয়। অর্থাৎ এর সঙ্গে কোনো একটা এলিমেন্টের যদি অপারেশন করার পরে সেটা আবার একসম উপাদানকে ফিরিয়ে দেয় বা একসম উপাদান পাওয়া যায়, তখন এর ইনভার্স হবে তখন বি। আমরা সেটাকে এরকম লিখতে পারি, বি ইকুয়াল টু এ ইনভার্স আকারে লিখতে পারি, ঠিক আছে। এবার এর আমরা দু একটা যদি এক্সাম্পল দেখি, মনে করো জেড, অখণ্ড সংখ্যার সেট জেড রয়েছে, এই জেডের ওপর প্লাস একটা দ্বিপদ প্রক্রিয়া, ঠিক আছে। তো এখন দেখো 0 বিলংস টু জেড, এটা তো আমরা সকলেই জানি, তাহলে এই জিরোটা এই জেডের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট কেন, কারণ এ প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস এ ইকুয়াল টু এতেই ফিরিয়ে দেয়। তাহলে এই জেড সেটের ওপরে প্লাসের জন্য, যোগ প্রক্রিয়ার জন্য 0 হলো আইডেন্টিটি এলিমেন্ট। এবার দেখো যদি আমি এ প্লাস বি একটা এলিমেন্ট ইকুয়াল টু 0 কখন হবে, যদি বি ইকুয়াল টু মাইনাস এ হয়। মাইনাস এ বিলংস টু তো জেডই হবে, কারণ আমি সমস্ত অখণ্ড সংখ্যার সেট আমি ধরেছি জেড, তাহলে এর ইনভার্স কি হয়ে যাচ্ছে, মাইনাস এ। অর্থাৎ আমরা লিখতে পারি জেডের ওপর এ এর অ্যাডিটিভ ইনভার্স মাইনাস এ, ঠিক আছে। অর্থাৎ এর সঙ্গে তুমি মাইনাস এ যদি যোগ করো তখন সেটা আইডেন্টিটি এলিমেন্ট 0কে নিয়ে আসছে, অর্থাৎ যোগের ক্ষেত্রে আমাদের অ্যাডিটিভ ইনভার্স হয়ে যাচ্ছে জাস্ট এর নেগেটিভটা, এর নেগেটিভ মাইনাস এ। এবার গুণের ক্ষেত্রে যদি আমরা দেখি, এবার দেখো জেডের ওপর
যদি আমরা গুণ প্রক্রিয়াটা নিই অর্থাৎ ইনটু গুণ প্রক্রিয়াটা নিই, এই দ্বিপদ প্রক্রিয়াটা নিই, সেই ক্ষেত্রে 1 এর আইডেন্টিটি এলিমেন্ট, কারণ 1-এর সঙ্গে যাই গুণ করি না কেন সেটাকে আবার ফিরিয়ে দেয়, তাহলে সিম্পল। তাহলে এমন কোনো এলিমেন্ট কি পাওয়া যাবে যাদের সঙ্গে গুণ করার ফলে 1 চলে আসছে? একমাত্র পাওয়া যাবে, দেখো 1 ইন্টু 1 ইকুয়াল টু 1 হচ্ছে, আবার -1 ইন্টু -1 ইকুয়াল টু 1 হচ্ছে। এছাড়া আর এমন কোনো এলিমেন্ট জেডের মধ্যে নেই, অখণ্ড সংখ্যার মধ্যে নেই যা গুণ করলে, যাদের মধ্যে গুণ করলে 1 আসছে। অর্থাৎ এই ক্ষেত্রে জেডের ওপর গুণ কী হবে, এর একমাত্র 1 এবং -1 এর ইনভার্স পাওয়া যাচ্ছে, মানে 1 এবং -1ই হলো ইনভার্টেবল, 1 এবং -1 ইনভার্টেবল। অর্থাৎ এই জেডের ওপরে 1 এবং -1 ছাড়া আর কোনো এলিমেন্ট ইনভার্টেবল নয়। এবার দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা যদি এই সেটটাকে চেঞ্জ করে দিই, জেডের বদলে অন্য কিছু নিই, জেড তো অখণ্ড সংখ্যার সেট, আমরা যদি জেডের বদলে রিয়েল নাম্বার নিই, তাহলে কি হবে? যদি আমরা এমন একটা সেট নিই r-0, এই সেটের ওপরে যদি আমরা এর ওপর গুণ প্রক্রিয়াটা নিলাম, তাহলে দেখো আবার সেই 1ই হবে, 1 বিলংস টু r-0 এই সেটের মধ্যে রয়েছে, এবং এই 1টা সেক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট। এবার দেখো a ইন্টু যদি আমরা b করি ইকুয়াল টু 1 হতে হবে, তাহলে b ইকুয়াল টু কত হচ্ছে, 1/a। তো 1/a তো রিয়েল নাম্বারের মধ্যে আছে, r-0-র মধ্যে রয়েছে। আমরা এখানটা -0 কেন নিয়েছি, কারণ এখানটা যদি আমরা 0 নিচে বসাই তাহলে সেটা অসংগত হয়ে যাবে, তার জন্য আমরা এখানে 0টা বাদ দেওয়া আছে। অতএব এই ক্ষেত্রে কি হচ্ছে, a এর ইনভার্স হয়ে যাচ্ছে 1/a। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি সেটটাকে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু ইনভার্টেবল সেই জিনিসটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে, দ্বিপদ প্রক্রিয়ার পুরো ব্যাপারটাই অনেকটা চেঞ্জ হয়ে যাবে। জেডের ওপরে 1 এবং -1 ছাড়া যে ক্ষেত্রে ইনভার্টেবল কোনো এলিমেন্ট পাওয়া গেল না, একই রকম r-0 সেটের ক্ষেত্রে কিন্তু সমস্ত এলিমেন্টকে আমরা পাচ্ছি যেগুলো ইনভার্টেবল। ঠিক আছে, তা এর আরও দু একটা আমরা অঙ্ক করব, তাতে আমাদের জিনিসটা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কটা দেখো একটুখানি আমি পড়ে শোনাই। q-1 সেটের ওপর একটি দ্বিপদ প্রক্রিয়া ও সংজ্ঞাত হয় a ও b ইকুয়াল টু a+b -ab দ্বারা, ফর অল ab বিলংস টু q-a। প্রমাণ করো q-1 সেটের প্রত্যেকটি পদ ইনভার্টেবল। অর্থাৎ কি বলেছে আমাদের, যে এই যেই দ্বিপদ প্রক্রিয়াটা বলে দিয়েছে এইভাবে সংজ্ঞাত, এটা কোন সেটের উপর, q-1, অর্থাৎ 1 পদটাকে আমরা নিতে পারবো না। এই সেটের ওপর দেখাতে হবে যে প্রত্যেকটা পদ ইনভার্টেবল। কি করে দেখাবো, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইনভার্টেবল বা ইনভার্স বের করার সময় আমাদের সবসময় আগে একসম উপাদান অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্টটা বের করে নিতে হবে। কেন, কারণ যখনই আমরা বের করতে যাব ইনভার্স, তখন কি করতে হবে, রেজাল্ট তো আমাদের আইডেন্টিটি থাকবে, তাহলে আইডেন্টিটির সঙ্গে তো আমাদের ইকুয়াল করতে হবে, তার জন্য আমাদের আগে আইডেন্টিটি এলিমেন্টটা বের করে নিতে হবে। তাহলে এই সেটের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট কিভাবে বের করব, মনে করি e বিলংস টু q-1 একসম উপাদান, ঠিক আছে। তাহলে অতএব a ও e ইকুয়াল টু কত হবে, আবার এতে ফিরিয়ে দেবে, a হবে, কিন্তু a ও e মানে এই ফর্মুলা অনুযায়ী এখানটা লিখতে পারি a প্লাস e মাইনাস a e ইকুয়াল টু a। এবার দেখো এটাকে যদি ওই পাশে নিয়ে যাই ক্যান্সেল হয়ে যাবে, e কমন নিলাম আমি, তাহলে 1 মাইনাস a ইকুয়াল টু 0 হচ্ছে, বা e ইকুয়াল টু 0/1 মাইনাস a ইকুয়াল টু 0। যেহেতু এই 1 মাইনাস a, যেহেতু a নট ইকুয়াল টু 1, কারণ এটা তো কিউ থেকে আসছে, তো কিউয়ে তো 1টা, এই যে q-1 থেকে আসছে, 1 নেই, অর্থাৎ এটা 0 নয়, তাহলে 0/something ইকুয়াল টু 0, অর্থাৎ 0 হলো আমাদের
একসম উপাদান, অর্থাৎ একসম উপাদান বেরিয়ে গেল, একসম উপাদান 0 এই সেটটার ক্ষেত্রে। এবার আমাদের দেখাতে হবে প্রত্যেকটা পদ ইনভার্টেবল, আমাদের ইন জেনারেল পদ বের করতে হবে। আমরা ধরি x বিলংস টু এই q মাইনাস 1, একটা আরবিটারি এলিমেন্ট নিলাম আমরা। তাহলে এর ইনভার্স আমরা বের করব, এর ইনভার্স y। এই yটা যদি আমরা বের করতে পারি যা এই q মাইনাস 1 এ রয়েছে, তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, অতএব x ও y ইকুয়াল টু কী হবে, একসম উপাদান e হবে, অর্থাৎ 0 ইমপ্লাইজ দেখো x ও y কী হবে, তাহলে x প্লাস y মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 0 হবে, যেহেতু একসম উপাদান 0। তাহলে এখান থেকে দেখো তো আমরা কী বের করব, y ইকুয়াল টু বের করতে চাইছি। তাহলে y, এই এক্সটা যদি ওপাশে নিয়ে যায় তাহলে y কমন নিলে 1 মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স ইমপ্লাইজ y ইকুয়াল টু বেরিয়ে যাচ্ছে আমাদের x বাই এক্স মাইনাস 1। এই যে এখানে অ্যাকচুয়ালি 1 মাইনাস এক্স হবে, আমি মাইনাসটা কমন নিয়ে ওপরে কেটে দিয়েছি। তাহলে এটা কি ডেফিনেট কোনো একটা ভ্যালু পাচ্ছি আমরা, যেহেতু x নট ইকুয়াল টু 1, যেহেতু x এর মধ্যে থেকে এসছে তাহলে x তো 1 হতে পারে না, অতএব এটা একটা মূলদ সংখ্যা হবে, অতএব y একটি মূলদ সংখ্যা। এবং দেখো এই দুটো তো সমান নয়, x আর একটা x মাইনাস 1 সমান নয়, অতএব y নট ইকুয়াল টু 1 এবং y নট ইকুয়াল টু 1, অতএব y বিলংস টু কোথা থেকে আসছে, y বিলংস টু q মাইনাস 1 থেকে আসছে। অর্থাৎ x আমরা একটা এলিমেন্ট পেয়েছিলাম, তার ইনভার্স y, তার ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ q মাইনাস 1 এর থেকে যে কোনো এলিমেন্টকে নিলেই তার ইনভার্স আমরা পেয়ে যাব, অর্থাৎ q মাইনাস 1 সেটের যে কোনো এলিমেন্ট, যে কোনো পদ ইনভার্টেবল। ঠিক আছে, আমরা কিন্তু ওয়াইটা যদি কিউ এর মধ্যে না থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না যে এটা ইনভার্টেবল। যেহেতু আমরা ইন জেনারেল একটা টার্ম ধরে নিয়েছি, তার জন্য আমরা একটা এলিমেন্ট পাচ্ছি যেটা ওই কিউ এর মধ্যেই আছে, অর্থাৎ এক্স এর ইনভার্স হয়ে যাচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কিন্তু এরকম ধরনের অঙ্ক দিতে পারে যে ইনভার্টেবল কিনা দেখাও, কোনো এলিমেন্ট দিয়ে দিল তার ইনভার্স বের করতে হবে। তো সবার প্রথমে কিন্তু আমাদের আগে আইডেন্টিটি এলিমেন্ট বের করে নিতে হবে, নয়তো কিন্তু আমাদের হবে না। আইডেন্টিটি এলিমেন্ট বের করে একটা অপারেশন করে তাকে ইকুয়াল করে দেবো আইডেন্টিটির সঙ্গে, সেখান থেকে আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, পরবর্তী আরেকটা অঙ্কে আমরা আসি। এই অঙ্কটাও দেখো আগের অঙ্কটার মতোই, জাস্ট একটুখানি শুধু ডেফিনেশনটা আলাদা রয়েছে। শূন্য ছাড়া সকল মূলদ সংখ্যার সেট Q0 এর ওপর একটি দ্বিপদ প্রক্রিয়া স্টার সংজ্ঞাত হয় a স্টার b ইকুয়াল টু 1/3 ab দ্বারা ফর অল ab বিলংস টু Q0। একসম উপাদান নির্ণয় করো এবং x বিলংস টু q এর ইনভার্স নির্ণয় করো। সেম আগেরটা আর এটা একই অঙ্ক, শুধু এখানটায় বলে দেওয়া আছে যে একসম উপাদান নির্ণয় করতে, আগেরটায় বলে দেওয়া ছিল না, কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমাদের তো আগের থেকে বের করতেই হবে একসম উপাদান। তো শুরু করি। কি করব, আমরা ধরে নিই যে ই হলো এর একসম উপাদান, ই বিলংস টু Q0 এর একসম উপাদান, সম উপাদান। তাহলে অতএব এ স্টার ই ইকুয়াল টু এ হওয়ার কথা, তাই তো, বা ইমপ্লাইজ তাহলে এ স্টার ই এই সূত্র অনুযায়ী কী হবে, 1/3 এ ই ইকুয়াল টু এ, ইমপ্লাইজ ই ইকুয়াল টু কত হবে, দেখো 3 ওপরে চলে গেল, 3a বাই এ, যেহেতু এ নট ইকুয়াল টু 0, এ বিলংস টু Q0, তো তাই এ তো 0 হতে পারে না, তাহলে এ আর এ ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 3, ই ইকুয়াল টু বেরিয়ে গেল 3, অর্থাৎ একসম উপাদান আমাদের বেরিয়ে গেল 3।
এবার একসম এই 3 এর জন্য x এর ইনভার্স বের করতে হবে। তাহলে x বিলংস টু Q0 এর ইনভার্স আমরা ধরে নিলাম y। তাহলে x স্টার y ইকুয়াল টু কত হবে, একসম উপাদান e হয়ে যাবে, ইমপ্লাইজ x স্টার e কত হবে, এই ফর্মুলা অনুযায়ী 1/3 xy ইকুয়াল টু 3। তাহলে x ইকুয়াল টু x না, আমরা y বের করব, y ইকুয়াল টু কত হয়ে যাবে, এই 3 মাল্টিপ্লাই হয়ে গেল 9/x, অর্থাৎ দেখো y ইকুয়াল টু 9/x, এটা তো একটা মূলদ সংখ্যা, বিলংস টু Q0। অতএব x এর ইনভার্স হয়ে গেল 9/x। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব। তো আজকে আমরা যেই তোমাদের যেই প্রবলেমগুলো সেগুলো কিন্তু সবগুলো সলভ করার চেষ্টা করব। ফার্স্ট আমরা ইনভার্সের অংশটা দিয়ে করলাম, এবার এর পরবর্তী আরেকটা অংশ চলে যাব। তার আগে বলে রাখি, যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের ক্লাস 12-এর সমস্ত সিলেবাসটাকে আমি শেষ করব এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো তোমাদেরকে, যাতে তোমাদের পরীক্ষাতে বা বাড়িতে প্র্যাকটিস করার জন্য সুবিধা হয়। ঠিক আছে? তো চলে আসছি আমরা পরবর্তী অংশে, কম্পোজিশন টেবিল অফ বাইনারি অপারেশন। অ্যাকচুয়ালি জিনিসটা কি, এক্সট্রা কোনো কিছু নয়, এই জিনিসটা নয়। কম্পোজিশন টেবিল, এই বাইনারি অপারেশনের কম্পোজিশন টেবিলটা কি, আমরা যে বাইনারি অপারেশনের জিনিসগুলো এতক্ষণ শিখে আসলাম সেগুলোকে যদি আমরা কোনো একটা ছকের মাধ্যমে সারিবদ্ধভাবে সাজাই তাহলে সেটাকে আমরা বলবো কম্পোজিশন টেবিল। অর্থাৎ পুরো বাইনারি অপারেশনের যে রেজাল্টগুলো, প্রোডাক্টগুলো আমরা পাচ্ছি সেগুলোকে কম্পোজিশন টেবিলের মধ্যে সাজিয়ে লেখার পদ্ধতিটাই হলো কম্পোজিশন টেবিলের উপযোগিতা। ঠিক আছে? এই কম্পোজিশন টেবিল দিয়ে আমরা কি করব, অ্যাকচুয়ালি এই কম্পোজিশন টেবিলটা যদি সেটটা খুব ছোট হয়, যেই সেটের উপর আমরা কাজ করব, তাহলে সেই ক্ষেত্রে সুবিধা হয়। বড় সেটের ক্ষেত্রে আমরা কম্পোজিশন টেবিল করতে যাওয়াটা বোকামি হয়ে যাবে। তো কম্পোজিশন টেবিলটা আমরা ছোট সেটের ক্ষেত্রে যদি করি, সেখান থেকে আমরা প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স পেয়ে যাব, আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে যাব। সেই জিনিসগুলোকে আমরা চোখে দেখেই বুঝতে পারবো, আমাদের আলাদা করে ক্যালকুলেশন করতে হবে না। ঠিক আছে? তো চলো দেখি কম্পোজিশন টেবিল জিনিসটা কি। কম্পোজিশন টেবিলটা আমি বললামই যে আমরা বাইনারি অপারেশন যেটা করছি সেটাকে ছক আকারে লেখা হলো কম্পোজিশন টেবিল। যখনই আমরা কম্পোজিশন টেবিল করব এরকম একটা ছক আমাদের থাকবে। ঠিক আছে? বর্গাকার ছক থাকবে। ধরো আমাদের কাছে 4টে এলিমেন্ট আছে, x1 x2 x3 x4, 4টে এলিমেন্ট আছে। তাহলে আমরা এখানে 4টে বক্স করে ওপরের যে অংশটাকে সেখানে x1 x2 x3 x4 করব। একই রকমভাবে এখানেও 4টে ছক হবে, এখানেও x1 x2 x3 x4, 4টে এলিমেন্ট লিখে নিলাম। এবার দেখো এদের প্রোডাক্ট অংশগুলোকে এই যেই অংশটা সেখানে আমরা বসাবো। তাহলে x1 এবং x1 এদের মধ্যে দ্বিপদ প্রক্রিয়া করলে, এখানটা দ্বিপদ প্রক্রিয়াটা যদি স্টার নাম দেওয়া হয় বা স্টার দিয়ে আমি গোল দিলাম, এরকম যদি থাকে তাহলে এই স্টার করার পরে এই প্রক্রিয়াটা x1 x1 এই দুটোর মধ্যে করার ফলে যেই প্রোডাক্ট হবে সেটা এখানে হবে। x1 এর সঙ্গে x2 করলে যেটা হবে সেটা এখানে হবে, x1 এর সঙ্গে x3 করলে এটা এখানে হবে। এইভাবে পুরো ছকটাকে যদি আমরা এর মধ্যে বসিয়ে ক্লিয়ারলি দেখতে পাই তাহলে দেখব যে এর এলিমেন্টগুলো, যে এলিমেন্টগুলো পাচ্ছি সেটাও কিন্তু এই x1 x2 x3 এবং x4 এর মধ্যে হতে হবে। এর মধ্যে হলেই সেটাকে আমরা দ্বিপদ প্রক্রিয়া বলতে পারবো। ঠিক আছে? আমরা একদম সিম্পল দুটো যে আমি বললাম যে অ্যাডিশন মডিউলো এবং মাল্টিপ্লিকেশন মডিউলো, এই দুটো মেনলি থাকে এখানে। জিনিসটা কি একটুখানি বোঝাই। এই অ্যাডিশন মডিউলো এন জিনিসটা কি, মনে করো এ এবং বি দুটো এলিমেন্ট, এই অ্যাডিশন মডিউলো এন এর মধ্যে যদি আসে তার প্রোডাক্টটা কি হবে, এ প্লাস এখানটায় এন বি। এইরকমভাবে অ্যাডিশন মডিউলো এনটাকে রিপ্রেজেন্ট করা হয়। তার প্রোডাক্টটা কি হবে, এটা হলো যে প্রোডাক্টটা হবে সেটা হলো এ প্লাস বি। এই যে অংশটা হবে তাকে ভাগ করা হবে এন দিয়ে। এই এন দিয়ে ভাগ করার ফলে যেই ভাগশেষ থাকবে, রিমাইন্ডার থাকবে, সেই ভাগশেষটা অর্থাৎ অঋণাত্মক
অখণ্ড ভাগশেষ যে অংশটা থাকবে সেটাকে এই এ প্লাস এন বি আকার মানে বি এর প্রোডাক্ট হিসাবে দেখানো হয়। আমরা যদি একদম সিম্পলি একটা ছক দিয়ে দেখি, তো আমরা যোগ মডিউলো 4 এর একটা আমরা কম্পোজিশন টেবিল দেখি। যোগ মডিউলো 4 মানে কি, এই দুটো এলিমেন্টকে যোগ করে যেই প্রোডাক্টটা আমরা পাচ্ছি তাকে 4 দিয়ে ডিভাইড করব, তার যে রিমাইন্ডার অংশটা থাকবে সেটাকে আমাদের প্রোডাক্ট হিসাবে বসাতে হবে। 0 প্লাস 0 তাহলে 0ই হবে, 0 প্লাস 0 ইকুয়াল টু 0 হচ্ছে, একে 4 দিয়ে ডিভাইড করলেও 0ই আমাদের ভাগশেষ থেকে যাবে। 0 প্লাস 1, 0 প্লাস 1-এর 1 হচ্ছে, 1কে আমরা 4 দিয়ে ডিভাইড করতে পারি না, ভাগ যাবে না কোনো, তাহলে এই 1টাই ভাগশেষ থেকে যাবে, তাহলে 1, 0-এর সঙ্গে 2 করলে 2, 0-এর সঙ্গে 3 করলে 3 হবে। আবার একই রকমভাবে 1-এর সঙ্গে যখন 0 করব তখন 1 হবে, 1-এর সঙ্গে 1 করলে কত হবে, 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হচ্ছে, 2কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি আমাদের যাচ্ছে না, তাহলে 2ই থেকে যাবে, রিমাইন্ডার 2 থাকবে। 1-এর সঙ্গে 2 করলে 3 হবে, 1-এর সঙ্গে যখন আমরা 3 করব 1 প্লাস 3 ইকুয়াল টু 4 হচ্ছে, এই 4কে যদি আমরা ডিভাইড করি 4 দিয়ে তাহলে রিমাইন্ডার কত থাকবে, রিমাইন্ডার 0, তাহলে এইখানটায় কিন্তু হবে 0। ঠিক আছে, একই রকমভাবে 2-এর সঙ্গে 0 করলে 2, 2-এর সঙ্গে 1 করলে 3, 2-এর সঙ্গে 2 করলে কত হবে, 4 হয়ে যাচ্ছে, 4কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0, 2-এর সঙ্গে 3 যোগ করলে 5, 5কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি 2 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 5, 5কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত থাকবে, একবার যাবে 4 একে 4, আর থাকবে 1 বাকি থাকবে, তাহলে রিমাইন্ডার হয়ে যাবে 1। তাহলে একই রকমভাবে 3-এর সঙ্গে 0 করলে 3, 3-এর সঙ্গে 1 করলে 4 হচ্ছে, তাহলে এটা 0 হয়ে যাবে, 3-এর সঙ্গে 2 করলে 5 মানে 1, 3-এর সঙ্গে 3 যোগ করলে 6, 6কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি থাকছে 2। এবার দেখো তাহলে এই যে প্রোডাক্ট অংশগুলো আমরা পেলাম কম্পোজিশন টেবিলের, এগুলো কি এই এস যে আমরা সেটটা যদি লিখি এরকম 0, 1, 2, 3, এর বাইরে কি কোনো এলিমেন্ট এর মধ্যে আছে, নেই, তার মানে এটা ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, অর্থাৎ +4 মডিউলো, প্লাস মানে অ্যাডিশন মডিউলো 4, এটা একটা দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে। এবং এই ক্ষেত্রে তোমরা কি বলতে পারবে যে এই ক্ষেত্রে একসম উপাদান অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট কত হচ্ছে? আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলে, যার সঙ্গে অন্য একটা এলিমেন্টের প্রোডাক্ট করলে সেটাকেই আবার ফেরত দেয়। দেখো এখানে 0-এর সঙ্গে তুমি যারই প্রোডাক্ট করো, 0-এর সঙ্গে 0 করলে 0, 0-এর সঙ্গে 1 করলে 1, 0-এর সঙ্গে 2 করলে 2, 0-এর সঙ্গে 3 করলে 3, তাহলে 0টা হচ্ছে এই ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট। ইনভার্স কি পাবো এখানে, দেখো তো ইনভার্স পাই কিনা, অর্থাৎ কোনো দুটো এলিমেন্টের মধ্যে যদি প্রোডাক্ট করে 0 এলিমেন্টটাকে আমরা পাই তাহলে একটাকে আরেকটার ইনভার্স আমরা বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে তো 0, 0 নিজেরই ইনভার্স হচ্ছে, 1-এর সঙ্গে 3, তাহলে 1 ইনভার্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3। দেখো 1-এর সঙ্গে 3-এর প্রোডাক্ট করলে আমরা 0 পাচ্ছি, তাহলে 1 ইনভার্স হচ্ছে 3। 2-এর ইনভার্স কত হচ্ছে, 2-এর ইনভার্স হচ্ছে 2। 3-এর ইনভার্স কত হচ্ছে, 3-এর ইনভার্স হয়ে যাচ্ছে 1। তাহলে দেখো এখান থেকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি, ইনভার্স এলিমেন্টগুলো সবগুলো পেয়ে যাচ্ছি। এই গেল আমাদের অ্যাডিটিভ মডিউলো, অ্যাডিশন মডিউলো n, এখানটা আমরা 4 দেখিয়েছি। আমরা এবার একটা মাল্টিপ্লিকেশন মডিউলো দেখি। আচ্ছা দেখো এই মাল্টিপ্লিকেশন টেবিলটা নিয়েছি আমরা Z4, আমি একটা সেটের নাম দিয়েছি 1, 3, 5, 7, এই এলিমেন্টগুলো আছে। আর মাল্টিপ্লিকেশন মডিউলো 8 আমরা নিয়েছি, এখানেও কিন্তু সেই একই প্রসেস, যেমন অ্যাডিশনের ক্ষেত্রে যোগ করে ভাগ করতে হয়েছিল, এখানে যেহেতু মাল্টিপ্লিকেশন তাহলে গুণ করে ভাগ করব, যে রিমাইন্ডারটা থাকবে সেটা প্রোডাক্টের হিসেবে এখানে বসাবো আমরা। তাহলে দেখি আমরা 1 আর 1 ইন্টু 1 করলে 1ই হচ্ছে, 8 দিয়ে ডিভাইড করলে সেই রিমাইন্ডার 1 থেকে যাচ্ছে, 1-এর সঙ্গে 3 করলে 3, 1-এর সঙ্গে 5 করলে 5, 7 করলে 7 হয়ে যাচ্ছে। 3-এর সঙ্গে যদি 1 করি 3 ইন্টু 1 ইকুয়াল টু 3 হচ্ছে, তাহলে রিমাইন্ডার 3 থেকে যাবে। 3-এর সঙ্গে যদি 3 করি 3, 3 are 9, 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকবে, 1 থাকবে। তো ডিভাইড যদি আমরা 8 দিয়ে করি তাহলে রিমাইন্ডার থাকছে 1, তাহলে এটা রিমাইন্ডার হয়ে গেল 1। 3-এর সঙ্গে 5 যদি মাল্টিপ্লাই করি 3 ইন্টু 5 ইকুয়াল টু হচ্ছে 15, 8 দিয়ে যদি আমরা ডিভাইড করি, 8 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার থাকবে, রিমাইন্ডার থাকবে 7, কারণ 8 একে 8 আর 7 থেকে যাচ্ছে, তাহলে রিমাইন্ডার এখানে থাকছে 7। 3-এর সঙ্গে 7 যদি করি 3 ইন্টু 7 তাহলে হচ্ছে 21, 21কে 8 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, 8 দুগুণে 16, দুবার যাবে, থাকবে 5, তাহলে এখানে 5 রিমাইন্ডার থেকে যাবে আমার। একই রকমভাবে 5-এর সঙ্গে 1 করলে 5, 3 5-এ 15 হচ্ছে, 15-র সঙ্গে 8 করলে কত হবে, 7 হবে, কারণ 8 দিয়ে একবার যাবে এবং 7 থাকবে অবশিষ্ট।
5-এর সঙ্গে 5 করলে 5 5-এ 25, কত হবে 8 দিয়ে ডিভাইড করলে 3 8-এ 24, 3 বার যাবে, 1 রিমাইন্ডার থাকবে 1। 5-এর সঙ্গে 7 করলে 5 7-এ 35, তাহলে 35কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি, 3 8-এ 24, 4 8-এ 32, তাহলে 4 বার যাবে আর রিমাইন্ডার থাকবে 3, তাহলে থাকলো 3। একই রকমভাবে 7-এর সঙ্গে 1 করলে 1, 7 3, 3 7-এ 21, তাহলে এখানে হবে 5, 7 দিয়ে 5 7-এ 35, 35কে করলে কত হচ্ছিল, 35কে করলে 4 8-এ 32 থাকবে 3, 7 7-এ 49, 49কে যদি 8 দিয়ে ডিভাইড করি, 5 8-এ 40, 6 8-এ 48, তাহলে 1 রিমাইন্ডার থাকবে 6 বাদ গিয়ে। এখানটা একটা জিনিস ভুল করেছি আমি, 7 1 7 হবে, তাই ঠিক আছে। তাহলে এবার দেখো তো এই প্রোডাক্ট যে অংশগুলো রয়েছে এখানে কি বাইরের কিছু রয়েছে, বাইরের কিছু নেই, তাহলে এই ক্ষেত্রে ইনটু মানে মাল্টিপ্লিকেশন মডিউলো 8 এটাও কিন্তু এই সেটের ওপর একটা দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে। এক্ষেত্রে কি আমরা আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি, দেখো 1টা কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট, কারণ 1-এর সঙ্গে 1, 1-এর সঙ্গে 3 করলে 3 5 7, আর এখানেও তাই হচ্ছে, তাহলে 1টা হলো আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1। এবার ইনভার্স কিছু পাচ্ছি কি, দেখো এই 3-এর সঙ্গে 3 করলে 1 আসছে, 5-এর সঙ্গে 5 করলে 1 আসছে, 7-এর সঙ্গে 7 করলে 1 আসছে, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট নিজেই ইনভার্টেবল, নিজের সঙ্গে ইনভার্টেবল। তাহলে 1-এর ইনভার্স 1, 3-এর ইনভার্স 3, 5-এর ইনভার্স 5, 7-এর ইনভার্স 7 হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের জানা গেল। তো এবার আমাদের বলতে পারো যে এখান থেকে কোশ্চেনটা কীরকমভাবে আসে, ঠিক আছে। অনেক সময় দিতে পারে কোনো একটা সেট দিয়ে বলতে পারে যে এই টেবিল তৈরি করো, কম্পোজিশন টেবিল তৈরি করো, অথবা কোনো একটা টেবিল দিয়ে দিতে পারে, সেই টেবিলের কিছু কিছু জায়গা ফাঁকা থাকতে পারে, সেখানে শূন্যস্থান পূরণ করতে দিতে পারে। আর কি দিতে পারে, শর্ট কোশ্চেনে মেনলি যেগুলো দেয় সেগুলো আমরা একটুখানি দেখি। পরীক্ষা অনেক সময় এইরকম দিয়ে দিতে পারে যে 4 + 6 2 এর ভ্যালু কত, মানে অর্থাৎ এখানে কিন্তু এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হলো যোগ মডিউলো 6, অর্থাৎ এটার ভ্যালু কত বের করবো আমরা, দেখো 4 আর 2 যোগ করলে কত হবে, 4 + 2 = 6 হচ্ছে। 6কে আমরা ডিভাইড করব এই 6 দিয়ে, তো 6কে 6 দিয়ে ডিভাইড করলে কেটে যাবে, কোনো রিমাইন্ডার থাকবে না, অর্থাৎ রিমাইন্ডার হয়ে যাবে 0, তাহলে এর ভ্যালু হয়ে গেল 0। একই রকমভাবে যদি আমরা পরেরটা করি, পরেরটা কী আছে, 7 + 5 7, তাহলে এখানে প্লাস মডিউলো 5 রয়েছে, অ্যাডিশন মডিউলোটা, তাহলে 7 আর 7 যোগ করলে কত হচ্ছে, 7 7 যোগ করলে 14 হচ্ছে। 14কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি, রিমাইন্ডার কত থাকবে, 5 2 10, দুবার যাবে, 4 রিমাইন্ডার থাকবে, তাহলে এর ভ্যালু হয়ে গেল 4। একই রকমভাবে এইটা যদি করি কত হবে, দেখো তো 12 যোগ 5 হচ্ছে 17, 17কে আমরা ডিভাইড করব কত দিয়ে, 10 দিয়ে, তাহলে রিমাইন্ডার থাকবে 7। এবার একটা গুণ মডিউলো রয়েছে 6 × 4 = হচ্ছে 24, একে যদি আমরা ডিভাইড করব কত দিয়ে, 5 দিয়ে, তাহলে যাবে কতবার, 4 5 20, 4 বার যাবে, আর রিমাইন্ডার পড়ে থাকবে 4, তাহলে এর রিমাইন্ডার পড়ে থাকলো 4। এরকম সহজ সহজ কিছু কোশ্চেন দিতে পারে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে, তোমরা খুব ইজিলি এটা পেরে যাবে, ঠিক আছে। আরেকটা যেটা বলছিলাম যে শূন্যস্থান পূরণের মতো দিতে পারে, সেটা একটা দেখি। দেখো এইরকম ধরনের অঙ্ক অনেক সময় দিতে পারে যে এই স্টার দ্বারা একটি বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত ছবিটি সম্পূর্ণ করো, এবং এখানটায় কিন্তু ইম্পর্টেন্ট যে শব্দটা সেটা হলো বিনিময়যোগ্য। বিনিময়যোগ্য অর্থাৎ কি, বিনিময়যোগ্য অর্থাৎ হলো এরকম A * B = B * A হবে, তাই তো, এটাই তো বিনিময়যোগ্যতার সূত্র ছিল। তাহলে সেইটাকে আমরা এখানে কাজে লাগাবো। দেখো 1 * 2, 1-এর সঙ্গে 2 যখন আমরা করলাম, সেটা রেজাল্ট বেরোলো কত, 4, তাহলে 1 * 2 = 4, তাহলে 2 * 1 = 4 হতে হবে, তাহলে 2 * 1 = 4 হতে হবে, ঠিক আছে। একই রকমভাবে 1 * 3 করেছে কত, 1 * 3 = হচ্ছে 2, তাহলে 3 * 1 = হবে 2, তাহলে 3 * 1 = হবে 2। একই রকম 1-এর সঙ্গে 4 হয়েছে 1, তাহলে 4-এর সঙ্গে 1 হবে 1। আর আমাদের জায়গা থাকলো এইটা কি আছে, 2-এর সঙ্গে 3, আমরা 3-এর সঙ্গে 2 অলরেডি 1 পেয়ে গেছি, দেখো 3 2, মানে 3 * 2 = দেওয়া আছে 1, আমাদের বের করতে হবে 2 * 3 = কত, 1 হবে, তাহলে এটা 1। একই রকমভাবে এইটা 2-এর সঙ্গে 4 বের করতে হবে, 4-এর সঙ্গে 2 অলরেডি 3 হয়ে গেছে, 4
স্টার 2 ইকুয়াল টু 3, তাহলে 2 স্টার 4 ইকুয়াল টু হবে 3। খুব সহজে কিন্তু জিনিসগুলো হচ্ছে, খুব মন দিয়ে একটুখানি দেখলেই হবে। এবার বের করতে হবে আমাদের 3 স্টার 4, 3 স্টার 4, 4-এর সঙ্গে 3 হয়ে গেছে, 4 স্টার 3 ইকুয়াল টু বেরিয়ে গেছে 3, তাহলে 3-এর সঙ্গে 4ও হবে 3। একই রকম তাহলে 4-এর সঙ্গে 4 কত হবে, সরি এখানটা জায়গাটা আগে থেকেই পূর্ণ করা ছিল আমার, এখানটা আমি ফিল আপ করিনি, এটা আগের থেকেই দেওয়া ছিল 2, ঠিক আছে। এটা আমাদের কিন্তু যদি আমাদের বলতো যে বের করতে, এটা কিন্তু আমাদের বের করা সম্ভব ছিল না, কারণ আমরা তো এর কোনো রেজাল্ট জানি না এবং প্রক্রিয়াটা কিভাবে করছে সেটাও আমরা জানি না। এর ভেতরকার সব এলিমেন্টগুলো আমরা জেনে গেলাম। তাহলে এই ধরনের অঙ্কগুলো সাধারণত এই দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে দিতে পারে। তো দ্বিপদ প্রক্রিয়া পুরো চ্যাপ্টারটা আমাদের আগের যেই ভিডিওটা ছিল এবং এই ভিডিওটা মিলে শেষ করা হলো। তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে মেল করতে পারো, কমেন্টে জানাবে। আমার ডেসক্রিপশনে আমার মেল আইডি দেওয়া থাকবে, সেখানে মেল করতে পারো। ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া থাকবে, সেখানেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো অল দ্য বেস্ট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।